গত রাত্রে ইংল্যান্ডকে স্তব্ধ করে দিয়ে লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে চলে গিয়েছে, আমরা সবাই জানি। সো ম্যাচ শেষে আমি যে রিয়াকশন ভিডিও দিয়েছিলাম, সেই রিয়াকশন ভিডিওতে কিন্তু আমি মোটামুটি একটা আঁচ দিয়েছিলাম যে আর্জেন্টিনা ম্যাচটা কেন জিতেছে। দেখেন, গতকাল ইংল্যান্ডের এগেনস্টে আর্জেন্টিনা যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল সেটা কিন্তু যথেষ্ট প্রশ্নবিদ্ধ ছিল। সেই একাদশটা কিন্তু 100% সলিড একাদশ ছিল না। কোন কোন ক্ষেত্রে সলিড একাদশ ছিল না সেটা কিন্তু আমি এক্সপ্লেন করেছি, আপনারা সবাই জানেন। কিন্তু লিওনেল স্ক্যালোনি যে কত বড় একটা ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ড, সেটা ম্যাচ যত গড়িয়েছে তত আমরা কিন্তু বুঝতে পেরেছি। উনি আস্তে আস্তে নিজের ভুলগুলো বুঝতে পারেন এবং উনি আস্তে আস্তে ম্যাচে কি হচ্ছে না হচ্ছে সেই অনুযায়ী প্রপার 5টা সাবস্টিটিউশন করেন এবং ওই 5জন সাবস্টিটিউশনের কারণেই কিন্তু ইভেনচুয়ালি ইংল্যান্ডকে আর্জেন্টিনা পরাস্ত করতে সক্ষম হয়। যে কাজটা লিওনেল স্ক্যালোনি দুর্দান্তভাবে করেছেন, সেই কাজটা টমাস টুখেল আবার ঠিকঠাক মতো করতে পারেননি। তিনি কিন্তু তার সাবস্টিটিউশনের ক্ষেত্রে ব্লান্ডার করে ফেলছিলেন, যে কারণে কিন্তু ইভেনচুয়ালি ফাইনালে ইংল্যান্ড নয়, গিয়েছে আর্জেন্টিনা। এই বিষয়টা আমি একটা আঁচ দিয়েছিলাম ওই ভিডিওতে, আপনারা সবাই জানেন। আজকের এই ভিডিওতে আমি একদম ডিটেইল ভাবে আপনাদের সামনে ডিসক্রাইব করব, ডিসকাশন করব যে স্ক্যালোনির ওই 5জন সাবস্টিটিউশনের ইম্প্যাক্ট কি ছিল, যে কারণে আর্জেন্টিনা এবং লিওনেল মেসি ফাইনালের টিকিট কাটতে পেরেছেন। লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা মোটামুটি এরকম 4-1-3-2 বা 4-4-2 ফরমেশনেই মাঠে কিন্তু নেমেছিল কাগজে কলমে। কিন্তু তারা যখন খেলা শুরু করলো, তাদের পায়ে যখন বল ছিল, তখন তাদের আক্রমণ ভাগের ডাইনামিক্স দেখে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ অবজারভেশন হয়েছে এবং আমার কাছে সেই অবজারভেশনটা অনেক ইন্টারেস্টিং লেগেছে। সেটা হলো, উপরে মেসি এবং আলভারেজ দুজন আছে বলা হলেও ইনিশিয়ালি দেখা যাচ্ছিল যে লিওনেল মেসি ওয়াজ অ্যাক্টিং লাইক আ ফলস নাইন এবং আলভারেজকে, তিনি মেইন স্ট্রাইকার হওয়া সত্ত্বেও তাকে লেফটের এই সকল জোনগুলোতে খেলার দায়িত্ব দিয়েছিলেন লিওনেল স্ক্যালোনি। সো লেফটে তিনি একই সঙ্গে বল প্লেইং স্ট্রাইকার এবং একই সঙ্গে লেফট উইঙ্গার এবং এমন একজন উইঙ্গার যে কিনা প্রতিপক্ষের ডিফেন্সের পেছনের জায়গাতে সময় সুযোগ মতো ঢুকে যেতে পারে, রানস মেক করতে পারে, বক্সে ঢুকতে পারে, এরকম একটা উইঙ্গারের ভূমিকা পালন করছিলেন হুলিয়ান আলভারেজ এবং উপরে ফলস নাইনের দায়িত্বে ছিলেন লিওনেল মেসি। আর ডান দিকে রদ্রিগো ডি পলের জায়গায় থাকা গিলিয়ানো সিমিওনের রোলটাও কিন্তু অনেকটা ওরকমই ছিল, যে টোটাল রাইট ফ্ল্যাঙ্কটা উনি তো উনার এনার্জি, উনার ইন্ডাস্ট্রি, উনার দৌড়াদৌড়ি, উনার প্রেসিং দিয়ে তো ব্যতিব্যস্ত রাখবেনই। শুধু তাই নয়, উনি সময় সুযোগ মতো মেসি যখন নিচে চলে আসবেন, তখন বাম দিক থেকে আলভারেজ যেরকম উঠে যাচ্ছিলেন, ডান দিক থেকে তিনিও কিন্তু উঠে যাবেন। সো টেকনিক্যালি আর্জেন্টিনার ফরমেশনটা মনে হচ্ছিল ইট ইজ আ 4-3-3, যেখানে কিনা লিওনেল মেসি একটা ফলস নাইনের ভূমিকায় খেলবেন। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে 2011 সালের সেই বিখ্যাত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা, যেখানে বার্সেলোনা মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। পেপ গার্দিওলার সেই বিখ্যাত বার্সেলোনা মুখোমুখি হয়েছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের অসাধারণ ম্যানচেস্টার ইউনাইটেডের। সেই ম্যাচে আপনারা সবাই জানেন পেপ গার্দিওলার বার্সেলোনা অত্যন্ত ডমিনেন্স দেখিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিয়েছিল। তারা কিভাবে হারিয়েছিল, তাদের অ্যাটাকিং ডাইনামিক্সটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। এভাবেই লিওনেল মেসি সেদিনও ফলস নাইনের ভূমিকা পালন করেছিলেন অ্যান্ড এভাবেই দলের মেইন স্ট্রাইকার আলভারেজ কালকে যে ভূমিকাটা পালন করেছেন, যে লেফট থেকে এভাবে ঢুকে যাওয়ার যে ভূমিকাটা, এই ভূমিকাটা সেদিন পালন করেছিলেন স্প্যানিশ স্ট্রাইকার দাভিদ ভিয়া এবং ডান দিক থেকে ইন্ডাস্ট্রিয়াল রাইট উইঙ্গারের ভূমিকাটা পালন করছিলেন পেদ্রি। সো কালকে আর্জেন্টিনার অ্যাটাকিং ডাইনামিক্স দেখে ওই 2011 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ওই বার্সেলোনার অ্যাটাকের কথা বারবার মনে পড়ে যাচ্ছিল, যেখানে গিলিয়ানো সিমিওনে ওয়াজ বেসিক্যালি মোর ইন্ডাস্ট্রিয়াস ভার্সন অফ পেদ্রি অ্যান্ড আলভারেজ ওয়াজ বেসিক্যালি রেপ্লিকেটিং দ্য রোল অফ দাভিদ ভিয়া অ্যান্ড লিওনেল মেসি তো লিওনেল মেসি। সো এইভাবে যখন আর্জেন্টিনা খেলছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করছিলেন কিন্তু গিলিয়ানো সিমিওনে। হ্যাঁ, অন দ্য বল হয়তো বা গিলিয়ানো সিমিওনে সেরকম কোনো ব্রিলিয়ান্স দেখাতে পারেন নাই, কিন্তু তাকে রদ্রিগো ডি পলের জায়গায় যে কাজে নামানো হয়েছিল, সেই কাজটা উনি খুবই ভালো মতো করতেছিলেন। সেটা হলে গিয়ে ইংল্যান্ডের এই জোনে যারা যারা ছিলেন, স্পেশালি ইংল্যান্ডের লেফট ব্যাক জেড স্পেন্স এবং লেফট উইঙ্গার অ্যান্থনি গর্ডন, এই দুজনকে এত বেশি খাটাইতেছিলেন, এত বেশি দৌড়াইতেছিলেন যে দুজন কিন্তু আস্তে আস্তে হাঁপিয়ে যাচ্ছিলেন। ইয়েস, অ্যান্থনি গর্ডন সেকেন্ড হাফে একটা দুর্দান্ত গোল করে বসেন ঠিকই, কিন্তু ইভেনচুয়ালি এই লেফট সাইডে জেড স্পেন্স এবং অ্যান্থনি গর্ডন যে ছিলেন, তারা কিন্তু ফার্স্ট হাফ থেকেই গিলিয়ানো সিমিওনের সাথে বারবার বিভিন্ন টাসলে জড়াচ্ছিলেন এবং গিলিয়ানো সিমিওনে কিন্তু তাদেরকে অনেক বেশি প্রেসিং করছিলেন, ট্যাকেল করছিলেন, তাদেরকে কিন্তু শ্বাস নেওয়ার সুযোগ দেন নাই, যে কারণে আস্তে আস্তে কিন্তু জেড স্পেন্স এবং অ্যান্থনি গর্ডন দুজনে কিন্তু হাঁপিয়ে যাচ্ছিলেন, যেহেতু গিলিয়ানো সিমিওনে পুরো ফার্স্ট হাফ এবং যতক্ষণ পর্যন্ত উনি মাঠে ছিলেন তাদেরকে এক্সস্ট করে ফেলছিলেন এবং এটাই কিন্তু ইভেনচুয়ালি পরবর্তীতে আর্জেন্টিনাকে অনেক বড় সাহায্য করে। সো এখন আসা যাক সাবস্টিটিউশনের ব্যাপারে। এই জিনিসটা প্রবাবলি ইংল্যান্ডের কোচ টমাস টুখেলও বুঝতে পেরেছিলেন, যে তার খেলোয়াড়েরা ফার্স্ট হাফে এত বেশি প্রেসিংয়ের সম্মুখীন হয়েছে এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের কাছ থেকে এত বেশি মানে আক্রমণাত্মক মনোভাবের শিকার হয়েছে। আপনারা কিন্তু জানেন যে ফার্স্ট হাফে অনেকেই বলছিল যে ম্যাচটা ফুটবল ম্যাচ নাকি রেসলিং ম্যাচ, এটা নিয়ে তারা অনেক সংশয়ে পড়ে গিয়েছিলেন, বিকজ আর্জেন্টিনার খেলোয়াড়রা অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিলেন এবং সেটা দেখা দেখি ইংল্যান্ডের খেলোয়াড়রা অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিলেন। এই অতিরিক্ত অ্যাগ্রেশন দেখাইতে গিয়ে যে জিনিসটা হয়েছে, ইংল্যান্ডের খেলোয়াড়দের আস্তে আস্তে তেল শেষ হয়ে যাচ্ছিল। তেল যেহেতু শেষ হয়ে যাচ্ছিল, অ্যান্থনি গর্ডন যখন গোল করলেন, তখন টমাস টুখেলের মনে হইল যে না ভাই, আমাকে তো এখন আস্তে করে ডিফেন্সিভ ব্লকে চলে যেতে হবে, যাতে খেলোয়াড়দের এনার্জি অত বেশি লস না হয় এবং এয়ার টাইট ডিফেন্স করার মাধ্যমে আর্জেন্টিনা যেন কোনোভাবেই গোল না করতে পারে। এবং এই সিদ্ধান্তটাই ছিল
ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের সবচেয়ে বড় ভুল, বিকজ লিওনেল মেসি ইজ দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম। আপনি যদি তাকে প্রেস না করেন, আপনি যদি লো ব্লক ডিফেন্সে চলে গিয়ে তাকে আরও বেশি খেলার জায়গা করে দেন, তাহলে কিন্তু উনি তার ক্রিয়েটিভিটি, তার ভিশন, তার পাসিং, তার ক্রসিং সব কিছু দিয়ে আপনাকে পাগল বানায় ফেলবে, এবং সেই জিনিসটাই কিন্তু হয়েছে। সো ইভেনচুয়ালি ইংল্যান্ড যখন একটা পুরো লো ব্লক ডিফেন্সে চলে গিয়েছিল, 5-4-1 এরকম একটা ডিফেন্সে কিন্তু চলে গিয়েছিল, তখন আর্জেন্টিনা কিন্তু সামনে অনেক জায়গা পায় খেলার জন্য। সো অনেক যখন জায়গা পায়, তখন লিওনেল স্কালোনির কাছে মনে হচ্ছে যে না, এখন আমাকে অ্যাটাকিং সাবস্টিটিউশন করতে হবে একের পর এক, যাতে গোলের সুযোগ একের পর এক সৃষ্টি হয় এবং আর্জেন্টিনা যেন গোল বের করে নিয়ে আসতে পারে। সো সেই ক্ষেত্রে সবার ফার্স্টে লিওনেল স্কালোনি উঠিয়ে দিলেন এই দলের মেইন ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে, তার জায়গায় মাঠে নামালেন নিকো গঞ্জালেসকে। এখন নিকো গঞ্জালেস ইজ আ উইঙ্গার এবং লিয়ান্দ্রো পারেদেস ইজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার। সো নিকো গঞ্জালেস যখন মাঠে নামলেন, তখন উনি যথারীতি এভাবে উপরে উঠে গেলেন। তখন কিন্তু আবার আলভারেজ মেইন স্ট্রাইকারের ভূমিকায় এখানে চলে এসেছেন, লিওনেল মেসি যথারীতি তার রাইট উইং এবং এই ধরনের জোনগুলোতে চলে এসেছেন, এবং নিকো গঞ্জালেসকে বলা হয়েছে একদম স্পেস ইনভেডিং উইঙ্গারের ভূমিকা পালন করার জন্য, যাতে উনি ডি বক্সের ভিতরে বারবার স্পেস দেখে বুঝে ঢুকে যেতে পারেন এবং ডি বক্সের মধ্যে একটা এক্সট্রা এরিয়াল থ্রেট হিসাবে কাজ করতে পারেন। এখন নিকো গঞ্জালেস যেহেতু উপরে উঠে গিয়েছেন এবং নিচে যেহেতু পারেদেস নাই, সেহেতু এনজো ফার্নান্দেস যথারীতি তার বক্স টু বক্স মিডফিল্ডের রোল বাদ দিয়ে এখানে একদম ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলে খেলা শুরু করলেন, এবং উনি ডিফেন্সিভ মিডফিল্ডারে খেললে কত জোস খেলেন সেটা আমরা 2022 ওয়ার্ল্ড কাপে কিন্তু দেখেছি, এবং ওই রোলটাই উনি আবারও রেপ্লিকেট করা শুরু করলেন এবং আর্জেন্টিনাও অসাধারণ খেলা শুরু করলো। এনজো ফার্নান্দেসকে সাহায্য করার জন্য দেখা গেল যে নিচে ম্যাকালিস্টার কিন্তু নেমে আসছিলেন এবং অনেক সময় ডাবল পিভট গঠন করছিলেন। এখন এই অবস্থাতে গিলিয়ানো সিমিওনেকেও কিন্তু উঠিয়ে দিলেন কোচ লিওনেল স্কালোনি, তার জায়গায় মাঠে নামলেন সেই রদ্রিগো দি পল, যে দিপলের জায়গাতেই সিমিওনাকে মাঠে নামানো হয়েছিল। এখন সিমিওনা যখন উঠে গেলেন, দিপল যখন নামলেন, তখন অলরেডি ইংল্যান্ডের লেফটে অ্যান্থনি গর্ডন এবং জেট স্পেন্স কিন্তু হাঁপাই গেছেন, এবং তারাও কিন্তু লো ব্লকে ডিফেন্ডিং করা শুরু করে দিয়েছেন, এবং মেসির পাশাপাশি দিপলও কিন্তু এই সকল জোনে অনেক জায়গা পাওয়া শুরু করলেন, এবং অনেক জায়গা পেয়ে তিনি এই সব জায়গা থেকে অসাধারণ কিছু ক্রস দেওয়া শুরু করলেন, যে কারণে আর্জেন্টিনার আক্রমণের ধার আরও কিন্তু বেড়ে যায়। এরপরে যে জিনিসটা হলো, রাইট ব্যাক মলিনার জায়গায় মাঠে নামানো হলো মন্তিয়ালকে। মন্তিয়াল এই টোটাল রাইট সাইডে ডিফেন্সিভ সলিডিটি দেওয়া শুরু করলেন। স্পেশালি লিওনেল মেসি যখন এই সকল জোনগুলোতে ঢুকে যাচ্ছিলেন, তখন ওভারল্যাপ করে কখনো কখনো মন্তিয়াল কিন্তু লিওনেল মেসিকে ওই ডিফেন্সিভ সাপোর্টটা দিচ্ছিলেন এই সকল জোনগুলোতে, যাতে লিওনেল মেসি ঠিকঠাক মতো এই সকল জোনে দেখতে পারেন। সো মন্তিয়াল যখন উপরে উঠে যাচ্ছিলেন, তখন আর্জেন্টিনা বেসিক্যালি 3-ম্যান ব্যাক লাইনে চলে গিয়েছিল। যে 3-ম্যান ব্যাক লাইনে আর্জেন্টিনা যেন যায়, এজন্য আমি ম্যাচের আগে ভিডিওতে অনেক কান্নাকাটি আর কি করছিলাম, আপনারা সবাই জানেন। সো আর্জেন্টিনা যখন 3-ম্যান ব্যাক লাইনে চলে আসলো, তখন এভাবে মিডল সেন্টার ব্যাকের ভূমিকা পালন করা শুরু করলেন লিসান্দ্রো মার্টিনেজ। এখন লিসান্দ্রো মার্টিনেজ ফার্স্ট হাফে একটা হলুদ কার্ড খেয়েছেন, এবং মর্গান রজার্স কিন্তু কাউন্টার অ্যাটাকে তাকে বেশ যন্ত্রণা দিচ্ছিলেন। সো এই জিনিসটা লিওনেল স্কালোনি বুঝতে যেহেতু পেরেছিলেন, তার কাছে মনে হয়েছে যে না, এরকম বক্স ডিফেন্ডিংয়ের জন্য লিসান্দ্রো মার্টিনেজকে রিস্কে না ফালায় তাকে সাব করি এবং নিকোলাস ওটামেন্ডিকে নিয়ে আসি। ওটামেন্ডি কিন্তু এই সকল জোনগুলোতে বেশ ভালোভাবেই ডিফেন্ডিং করছেন। আর একটা দুর্দান্ত সাবস্টিটিউশন হলো, সেটা হলো নিকোলা তালিয়াফিকো লেফট ব্যাকের জায়গায় আরেকজন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে নামানো হলো। এখন লাউতারো মার্টিনেজ যখন নামলেন, তখন তিনি যথারীতি উপরে উঠে গিয়ে আবার আরেকটা বক্স প্রেজেন্স বাড়াই দিলেন অ্যালং সাইড আলভারেজ অ্যান্ড এভরিবডি। এখন ইংল্যান্ড 5-4-1 ছকে ডিফেন্স করতেছিল, কখনো কখনো 6-3-1 এরকম ছকে কিন্তু ডিফেন্স করতেছিল। সো অনেক সময় দেখা যাচ্ছিল যে মোস্ট অফ দ্য টাইম ইংল্যান্ডের ফার্স্ট লাইনে ডিফেন্স করার জন্য 5 জন উপস্থিত ছিল। সো ওই 5 জনকে হারানোর জন্য আর্জেন্টিনা অনেক সময় অ্যাটাকিং থার্ডে 6 জনকে কমিট করতেছিল। সেই 6 জনকে কে ছিলেন? নিকো গঞ্জালেস ছিলেন, আলভারেজ ছিলেন, লাউতারো মার্টিনেজ ছিলেন, অফকোর্স লিওনেল মেসি ছিলেন, এবং এদিক থেকে রদ্রিগো ডি পল ছিলেন, এবং কখনো কখনো কিন্তু এনজো ফার্নান্দেস বা ম্যাকালিস্টারও কিন্তু উঠে আসছিলেন, এবং নিচে ওটামেন্ডি, রোমেরো এই রেস্ট ডিফেন্স গঠন করছিলেন, এবং পেছনে নেমে আসছিলেন গনসালো মন্তিয়াল। সো এইভাবে দেখেন, প্রত্যেকটা খেলোয়াড় যখন উপরে উঠে গেল, বক্স প্রেজেন্স এনশিওর হইলো লাউতারো মার্টিনেজের জন্য, তার পাশাপাশি বক্স প্রেজেন্স এনশিওর করলেন হুলিয়ান আলভারেজ। নিকো গঞ্জালেসও লেফটের এই সকল জোনগুলো থেকে বক্সে বারবার ঢুকে যাচ্ছিলেন এবং একটা ডিরেক্ট আউটলেট হিসেবে কাজ করছিলেন, যাতে লিওনেল মেসি এবং রদ্রিগো ডি পল এবং এনজো ফার্নান্দেসদের এই সকল জোন থেকে আসা ক্রসগুলোতে যেন আর্জেন্টিনা গোল করতে পারে এবং আক্রমণ গঠন করতে পারে। সো এভাবেই কিন্তু লিওনেল স্কালোনি ম্যাচের মধ্যে 5টা এমন দুর্দান্ত সাবস্টিটিউট করলেন, যে এই দুর্দান্ত সাবস্টিটিউশনের কারণে টমাস টুখেল হেরে গেলেন, ইংল্যান্ড হেরে গেল, এবং ইভেন্চুয়ালি টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে চলে গেল। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে, দিস ম্যাচ ওয়াজ অ্যানাদার এক্সাম্পল অফ হাউ ট্যাকটিক্যালি অ্যাস্টিউট লিওনেল স্কালোনি ইজ। লিওনেল স্কালোনি কত বড় একজন ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ড। আমরা গোটা বিশ্বকাপে অনেক কানাগাড়ি করতেছিলাম যে লিওনেল স্কালোনির ওই ট্যাকটিক্যাল ব্রেইনের সেই প্রমাণ আমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছিলাম না। সেমিফাইনালে এসে আমরা দেখলাম যে লিওনেল স্কালোনি ম্যাচ যখন চলতে থাকে, তখন তার ব্রেন কত দ্রুত গতিতে চলতে থাকে, এবং তিনি কীরকম অ্যাকিউরেটলি এই সকল সাবস্টিটিউটগুলো প্রেডিক্ট করতে পারেন এবং আর্জেন্টিনাকে ম্যাচ জিতিয়ে আনতে সাহায্য করেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই ম্যাচ দেখে আপনার কী মনে হয়েছে এবং সাবস্টিটিউশনগুলো দেখে আপনার কী মনে হয়েছে। লেটস হ্যাভ আ ডিসকাশন।